স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজনৈতিক অঙ্গনে আবারও উদ্বেগ উৎকণ্ঠা। সাম্প্রতিক সময় গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির সংঘর্ষে জনমনে দেখা দিয়েছে শঙ্কা। সাধারণ মানুষ বলছে, সংঘাত নয়, নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশের একমাত্র পথ। ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্কের সাথেও জড়িয়ে গেছে বলে অভিমত বিশ্লেষকদের। ভিপি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার পর রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম হয়ে উঠেছে। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে নূর সহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে বাড়ছে উত্তাপ। ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতা মনে করছে না সাধারণ মানুষ। শান্তি ফেরানোর প্রক্রিয়ায় এজন্য সরকারকেও দুষছেন কেউ কেউ। এই যে রাজনীতির অস্থিরতা, বিড়ম্বনতা, যা সৃষ্টি বিশৃঙ্খলা হচ্ছে, এই দায়ভার কে নিবে? যে পরিস্থিতিতে এসছে আর আগের সরকারের লোকজন সবাই কাজ করছে, সেহেতু ওনাদের কাজ করতে একটু সময় লাগবে। এবং সরাসরি রাজনীতিতে না থাকা এসব আমজনতাও মনে করেন রাজনৈতিক এই সংকট কাটতে পারে নির্বাচনের মাধ্যমেই। এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনের যেটা লেভেল ফিলিং দরকার, সেটা তো আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এইভাবে চলতে থাকলে তো নির্বাচন দেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না। সবাই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য যে যার পাচ্ছে একটা ষড়যন্ত্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নড়াচড়ায় দলটি নিষিদ্ধ করার দাবি উঠেছে আবারও। এর মূলে রয়েছে সুবিধার জন্য বারবার ভোল পাল্টানো জাপাকে ঘিরে তৈরি হওয়া সন্দেহ। গত 15 বছরে নাম সর্বস্ব দল হওয়া সত্ত্বেও এবং খুব দুর্বল দল হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছে সরকারের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে জাতীয় পার্টি। তো এই একটা যে কর্তৃত্ববাদের থেকে বেনিফিট নেওয়া, রওশন এরশাদের মতো লোকদেরকে এই ধরনের বিরোধী দলের নেতা করা, যাদের একদম মেম্বার হওয়ার যোগ্যতা মানে আমার কাছে মনে হয় অনেক সময় নাই। এই যে কাজগুলো হয়েছে, কাজগুলো তো রাষ্ট্রকে ব্যবহার করা হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। তো রাষ্ট্রযন্ত্রকে এইভাবে অন্যায়ভাবে ব্যবহার করাটার জন্য তো জাতীয় পার্টির দায় থাকে। ভিপি নূরের ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্ক বলেও মনে করছেন বিশ্লেষকরা। সাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে 4:30টায় জামাতের সাথে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবশেষে সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকার প্রধান। গতকাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। ছাত্রদলের সাথে স্বতন্ত্র প্রার্থীদের ধস্তাধস্তি হাতাহাতির মধ্য দিয়ে বন্ধ হয়ে গিয়েছে রাকসুর সার্বিক কার্যক্রম। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে সকাল থেকে ছাত্রদল রাকসুর শেষ দিনের মনোনয়ন কার্যক্রম বন্ধ দেয়। অন্যদিকে নির্বাচনের দাবিতে দুপুর 12টার দিকে স্বতন্ত্র প্রার্থীরা রাকসু ভবনে ছাত্রদলের সাথে ধস্তাধস্তি শুরু করে। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা সহ সবার অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাকসু নির্বাচন হতে দেয়া হবে না। তবে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, ছাত্রদল আন্দোলনের নামে রাকসু নির্বাচন বানচাল করতে চায়। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। সকাল থেকে কিন্তু রাকসুর শেষ দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রমে নানা বাধা শুরু হয়। ছাত্রদল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে রাকসু ভবন ঘেরাও করে এবং এর সার্বিক কার্যক্রম বন্ধ করে দেয়। তারপরে স্বতন্ত্র প্রার্থী, শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাকসু কোষাধ্যক্ষর কার্যালয়ে জড়ো হওয়া
শুরু করলে উভয় পক্ষের ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয় এবং পরিস্থিতি কিন্তু কমে উত্তপ্ত হয়ে ওঠে। সর্বশেষ কিছুক্ষণ আগে রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় এর পূর্ব পাশে অবস্থান নিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। আপনারা দেখবেন যে তারা বসে অবস্থান নিচ্ছে। আর ঠিক পশ্চিম পাশেই কিন্তু একেবারে পাশাপাশি অবস্থান নিয়েছে স্বতন্ত্র প্রার্থী, তাদের সমর্থক এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা বলছেন যে বানচালের চেষ্টা করছে ছাত্রদল, তবে ছাত্রদলের দাবি যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার না করা হওয়া পর্যন্ত তারা নির্বাচন কার্যক্রম পরিচালনা হতে দিবে না। তবে স্বতন্ত্র প্রার্থী এবং যারা তাদের সমর্থকরা রয়েছেন তারা মুখোমুখি অবস্থান নিয়ে রাকসুর যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের তালা ভেঙে রাকসুর কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করেছে। কিছুক্ষণ আগে থেকে আবার পুনরায় মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং নির্বাচন কমিশন নির্বাচন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। মনোনয়নপত্র পুনরায় নতুনভাবে বিতরণ করা হচ্ছে। ছাত্র দলের নেতাকর্মীরা পাশাপাশি অবস্থান করলেও এখনো বিতরণ কার্যক্রম কিন্তু চলছে। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে যেন নির্বাচন সম্পন্ন করতে পারে সেই দাবি কিন্তু সবার প্রতি জানিয়েছে। তবে ছাত্র দলের নেতাকর্মী এবং যারা স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের মুখোমুখি অবস্থান নয় কিন্তু ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীরা আবারও মুখোমুখি অবস্থানে কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে সর্বপক্ষকে শান্ত থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন। এমন বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীরা রাকসু নির্বাচন হওয়া নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন যে স্বাভাবিকভাবে নির্বাচন হবে কিনা সেই আশঙ্কায় তারা রয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সেখানকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষের বিষয়ে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে গতকাল রাত থেকে কিন্তু এলাকাবাসীর সাথে যে সংঘর্ষটি সেই সংঘর্ষটি কিন্তু আবার দফায় দফায় সংঘর্ষের রূপ নিয়েছে, যেহেতু অনেকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। বিভিন্ন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী, একদিকে এলাকাবাসীকে আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওপারে আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই জায়গায় অবস্থান নিয়েছে। এখানে স্থানীয় লোকজন যারা আছে তাদের সাথে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছেন। তারা রাস্তায় নেমে কিন্তু আসলে যে সংঘর্ষটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ ধরে দফায় দফায় সংঘর্ষ, সেই সংঘর্ষটি এখনো পর্যন্ত সেই সংঘর্ষটি কিন্তু চলছে। তো সব মিলে বলা যায় কিন্তু সংঘর্ষ কেন সংঘর্ষটি হয়েছিল, গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজ বাসায় যখন গেছে তখন এক সিকিউরিটি গার্ডের সাথে ঝামেলা লেগেছিল। তো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রাতেও। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসীর স্থানীয় লোকজন যারা আছেন তারাও কিন্তু এক পক্ষ তারা কিন্তু অবস্থান নিয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকজন আহত হয়েছেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে তথ্যটা আমরা পেয়েছি, চট্টগ্রাম মেডিকেলে কিন্তু প্রায় 50 জনের বেশি গেছে। এই পর্যন্ত 100 জনের উপরে কিন্তু আহত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে কিন্তু আসলে যে স্থানীয় লোকজন যারা আছে তারাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। তারা কিছুক্ষণ পর ইট পাটকেল নিক্ষেপ করছে এমন অভিযোগ করছে এখানে শিক্ষার্থীরা। সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনী যারা আছে তারাও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে, এখনো পর্যন্ত সেই সংঘর্ষ চলছে। স্থানীয় লোকজন যারা আছে তারাও কিন্তু এক পক্ষে রাস্তায় নেমে পড়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু আজকে ক্লাস এমনকি পরীক্ষা স্থগিত করেছে, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। এখন দুপক্ষের যে মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করছি, এখনো পর্যন্ত সংঘর্ষটা দেখতে পাচ্ছেন ধাওয়া
পাল্টা দেওয়া এবং কি সংঘর্ষ চলছে এলাকাবাসীর সাথে। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি, সামনে যাওয়াটা কিন্তু অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে যে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি সবার হাতে লাঠি দেখা যাচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু আমরা এখান থেকে দেখছি। এখানে যারা শিক্ষার্থী আছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন গতকাল রাত থেকে স্থানীয় লোকজন রাস্তায় নেমেছেন, তারা শিক্ষার্থীদের উপর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কিন্তু হামলা শুরু করেছে। তারই ঝেড়ে কিন্তু তারাও কিন্তু অবস্থান নিয়েছে, বিভিন্ন জায়গায় তাদের অবস্থান বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে প্রশাসন তারা চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি প্রশাসন সেনাবাহিনীর গাড়িও কিন্তু সেখানে গেছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন। গতকাল রাত থেকে সেনাবাহিনীর টহল জোরদার করেছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই, পুলিশ প্রশাসনও অবস্থান নিয়েছে, কিন্তু কোনোভাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে, এক সংঘর্ষ হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। ওই পক্ষ থেকে স্থানীয় লোকজন ওপারে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। এমনকি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন। আমরা এই যে দেখতে পাচ্ছেন একজন আহত হয়েছে, আমরা একজন আহত শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে একজন আহত শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি একের পর এক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হচ্ছে, আমরা তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম জয় এবং মতুর্জা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মতিউর মর্তুজা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হব ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আপনাদের দলীয় এজেন্ডার শূন্যতার কারণে কিংবা আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে ইম্পাওয়ার করার যে অপরাধ ছিল, আওয়ামী লীগের ক্রসফায়ার, আওয়ামী লীগের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের আয়নাঘর, সেগুলোকে ইম্পাওয়ার করে 2013 সাল পরবর্তী 14 সালের ইলেকশনের 100 শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন সারা দেশে ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো মিলে আন্দোলন পরিচালনা করেছিল, ছাত্র শিবিরের যখন শতাধিক লোক বারবার শতাধিক লোককে জীবন দিতে হয়েছে এবং লক্ষাধিক মামলা বহন করতে হয়েছে, তখন সে আন্দোলনকে যারা ক্রিমিনালাইজ করেছিল সেই ক্রিমিনালাইজ হওয়ার কারণে আওয়ামী লীগ পরবর্তীতে ইম্পাওয়ার্ড হয়েছে। ইম্পাওয়ার্ড হওয়ার পরে পরবর্তীতে আওয়ামী লীগ নিজেকে ফ্যাসিবাদের রূপরেখায় নিয়ে গিয়েছে, ফ্যাসিবাদ হয়ে গিয়েছে। সে অপরাধে আপনারা যারা আওয়ামী লীগকে ইম্পাওয়ার করেছিল তারা এই দায় কখনো এড়াইতে পারে না যে 24-এ যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো, এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগকে ইম্পাওয়ার যারা করেছে তাদের উপর দায় বর্তায়। সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটি নিয়ে আমরা বিচলিত নয়, শিক্ষার্থীরা এটির জবাব 9 সেপ্টেম্বর দেবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, আজকে আপনারা একটি সংবাদ দেখেছেন, আমার ব্যাপারে কোনো একজন রিড করেছেন, এটা খুব ভালো সংবাদ, আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো, বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি, আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থী। দর্শক, ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জিএস প্রার্থী ফরহাদকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন, আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেনি ফরহাদ, তাই তার প্রার্থিতার যৌক্তিকতা নিয়ে সন্দেহ হওয়াটা স্বাভাবিক। বিগত সময়ে যারা ছাত্রলীগ করেছে তারা যদি সেই সময়ে পদত্যাগ না করে থাকে বা যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছিল তাদের যদি বিচার না হয়, তাহলে আমি মনে করি যে অবশ্যই এই বিষয়টা তো আমলে নিতে হবে। আর এক্ষেত্রে হাইকোর্টে যদি রিট হয়ে থাকে, আমি মনে করি যে মহামান্য হাইকোর্ট বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন এবং মহামান্য হাইকোর্ট সেই বিষয়ে রায় প্রদান করবেন। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো অপশক্তি যেন এই ঐক্য নষ্ট করতে না পারে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল চায় আগামী নির্বাচনকে বানচাল করতে।
এজন্য হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব চেষ্টা করছে সরকার। জানান, এই সরকার দায়িত্ব নেওয়ার পর 123টি সংগঠন 1604টি অবরোধ হয়েছে শুধু রাস্তায়। জনদুর্ভোগ এড়াতে দাবি দেওয়ার জন্য রাস্তায় না নেমে নির্দিষ্ট কোনো জায়গা বা সোহরাওয়ার্দী উদ্যানে যাবার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার। ফ্যাসিস্ট সরকার পতনের পরে রাজনৈতিক দলগুলির মধ্যে যে ঐক্যটা ছিল তা ধরে রাখতে হবে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ধীরে ধীরে শারীরিক উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এমন তথ্য সাংবাদিকদের জানিয়ে বলেন, খুব দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে। এ সময় নুরুর পরিবার ও দলের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা মেডিকেলের আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার। স্বজন ও চিকিৎসকের সাথে কথা বলতেও বুঝতে পারছেন তিনি। নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুরুল হক নূর। রবিবার সকালে হাসপাতালের পরিচালক জানান, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, তবে স্বাভাবিক হতে সময় লাগবে। একটু সোয়েলিং আছে ব্রেনে, এটাও আশা করছি আমরা, নিউরোসার্জন যেটা বলেছেন যে এটা কয়েকদিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে। এরকম ট্রমেটিক সাবঅ্যাকনয়েড হেমোরেজ সাধারণত রিজলভ হয়ে যায় ন্যাচারালি। হাসপাতালে নূরকে দেখার পর গণ অধিকারের সেক্রেটারি রাশেদ খান বলেন, কতিপয় আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার সাথে জড়িত, দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আমাদের উপর যারা হামলা করেছে তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়, বরং তাদের কেউ কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দর্শকরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব। এদিকে নূরের স্ত্রী মারিয়া দেশবাসীকে নূরের সুস্থতার জন্য দোয়া চান। তার দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তি দাবি করেন তিনি। নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দুর্বল 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হলেও তার কোনো রোডম্যাপ দেয়নি বাংলাদেশ ব্যাংক। কিভাবে বন্ধ হবে প্রতিষ্ঠান, গ্রাহকের অর্থের সংস্থান কিভাবে হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। ফলে আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় কয়েক লাখ গ্রাহক। মিনা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। আমার বলতেও দ্বিধা নাই। দীর্ঘদিন আইডিএলসি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চেয়ারম্যান হিসেবে কাজের অভিজ্ঞ বর্তমানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। শুধু কাজের অভিজ্ঞতা নয়, নন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা একজন ভুক্তভোগীও। সেই টাকা আমি 18 সাল থেকে পাচ্ছি না। নিজের উপার্জনের 25 লাখ টাকা বিনিয়োগ করেছেন আর্থিক প্রতিষ্ঠানে। আশা ছিল মেয়াদ শেষে লাভসহ বিনিয়োগের অর্থ ফেরত পাবেন। তবে 2018 সালে মেয়াদ শেষ হলেও ফেরত পেয়েছেন মাত্র 5 লাখ টাকা। আমাকে দুইটা টার্মে 2020-এর দিকে আর 2022-এর দিকে আড়াই লাখ করে টাকা দেওয়া হয়েছে। আমার টাকা আমি যখন পাবো না তখন তো আমার তো ক্ষোভ থাকবে অনেক বেশি। আবু নাসেরের মতো এমন কয়েক লাখ আমানতকারী এখন বিপাকে পড়েছেন এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। তারল্য সংকটে থাকায় এমন 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। হিসেব বলছে দেশের 35টি আর্থিক প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণের পরিমাণ 27,000 কোটি টাকা, যার 80%ই ওই 9 প্রতিষ্ঠানের। বন্ড সেভার্স তাদের তো ফেলে দিলে হবে না, টাইম ফ্রেম দিয়ে দাও, তাহলে ঠিক আছে। কতদিন কাস্টমাররা টাকা পাবে বলে দাও, কোনো অসুবিধা নেই।
বন্ধের সিদ্ধান্ত হলেও অর্থ বিভাগের অনুমোদন ও আমানতকারীদের ফেরত দেওয়া অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। তাদের ক্ষেত্রে অবসায়নী হয়তোবা একমাত্র অথবা মুখ্য পন্থা হতে পারে, তবে সরকারকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাবনা পাঠানো হয়নি। বিশ্লেষকরা বলছেন আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমন অনিয়ম আর আস্থাহীনতা সামগ্রিক ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না বলেও মত তাদের। এছাড়া প্রতিষ্ঠান বন্ধ করতে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। একটা সেক্টরের প্রায় 30% অ্যাসেট নাই, তাহলে এই যে সেক্টরটা যার কাজ হলো যে যারা সেভিংস, যাদের সারপ্লাস সেভিংস আছে তাদের থেকে যাদের ফান্ড রিকোয়ারমেন্ট আছে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, এই ইন্টারমিডিয়েশনটা করা, এই পুরো সেক্টরের ইন্টারমিডিয়েশন, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন ক্যাপাসিটিটা 1/3 কমে গেছে। তাহলে আমার অর্থনীতিতে যে অর্থায়নের বিষয়টা কন্টিনিউয়াস বেসিসে, সেই জায়গাটা আমার ডিসরাপ্টেড হলো। এদিকে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টি প্রতিষ্ঠানের 49,643 কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি মাত্র 3,627 কোটি টাকা। গত বছর এসব প্রতিষ্ঠান মুনাফা করেছে 1,465 কোটি টাকা। আর প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিংয়ে জায়গা করে নেয় আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। 2 বছর সময় পেলে ঘুরে দাঁড়াবে এক্সিম ব্যাংক বলে জানান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। ডেপুটি গভর্নরের সাথে মিটিং শেষে মন্তব্য করেন তিনি। বলেন, মন্দঋণ আদায়ে মনোযোগ দিচ্ছে ব্যাংকটি। এক্সিম ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মিটিং পূর্ব নির্ধারিত থাকলেও গভর্নর অসুস্থ থাকায় তা হয়নি। এদিকে সময়সূচি অনুযায়ী সোমবার বৈঠক হবে সোশ্যাল ইসলামী ব্যাংকের, পরদিন হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে, এরপর বুধবার ইউনিয়ন ব্যাংকের সঙ্গে এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশ ব্যাংক প্রধান। মার্জারের বিষয়ে তো আমরা খুব ভালোই ছিলাম, ভালোই আছি, বাট এখন মার্জারের কারণে এখন কেউ ডিপোজিট হয় না। ডিপোজিট না হওয়াতে আমরা কোনো যতটুকু রিকভার করতে পারতেছি চেষ্টা করছি রিকভারের জন্য, প্রচণ্ড কাজ করতেছে ব্রাঞ্চ এবং সবাই, সেখান থেকে আমরা আস্তে আস্তে যতটুকু পারি সার্ভাইভ করে যাচ্ছি। 3 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সেখানে আছেন সকলবীর সৈয়দ নোমান, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। নোমান, শিক্ষার্থীদের দাবিগুলো কি কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। এবং আপনি যেমন জানতে সরকারি কৃষি কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তা সমমান কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। 2 নম্বরে তারা দাবি দিয়েছে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে কৃষিবিদ পদবি ব্যবহার করা যাবে না, এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। মূলত এই 3টি দাবি নিয়ে কিন্তু এই আজকে রেলপথ অবরোধ করেছে। আমি একটু জানিয়ে রাখি আপনাকে শুরু থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেডের পদ উন্মুক্ত করা সহ কৃষিবিদ ঐক্য পরিষদ 3 দফা দাবিতে এই রেলপথ কিন্তু অবরোধ করে। আজকে সকাল 11টার দিকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনকে আটকে প্রথমে কিন্তু রেললাইন অবরোধ শুরু করেন তারা। এরপরে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তারা মাথায় রেখে 1 ঘন্টা পরে ট্রেনটিকে ছেড়ে দেন এবং এরপরে অবস্থান আবারও একই জায়গায় অবস্থান নেন এবং তারা কিন্তু জামাল নেত্রকোনাগামী যে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আছে সেটি কিন্তু আটকে দেন এবং তারা সেই ট্রেনটি আটকে কিন্তু মূলত তারা এখন বিক্ষোভ করছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত সুরাহা না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই রেলপথ অবরোধ করবেন এবং তারা কিন্তু তাই করছেন। বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে। এবং আমরা কিন্তু রেলের যে যাত্রী আছে তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু আমাদের জানিয়েছেন যে
যে অসহনীয় দুর্ভোগের কথা তারাও জানিয়েছেন। সব মিলিয়ে রেলপথের যাত্রীরা এবং যারা শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তারা একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে এখান থেকে আসলে এই আন্দোলন থেকে সরে আসতে চাইছেন। এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধের বিষয়ে সর্বশেষ খবর ফিরছি স্টুডিওতে আয়েশার কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক জোরদারে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে রোববার বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন শি। এদিকে সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মত বিশ্লেষকদের। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। ক্রীড়াবিদদের সরব উপস্থিতিতে জমে উঠেছে ডাকসু নির্বাচন। মাঠে ঘাম ঝরানো মানুষরা এখন নেতৃত্ব দিতে চান শিক্ষার্থীদের। আর সাধারণ ভোটাররা বলছেন যে বিষয়ে দক্ষ তারাই আসুক অভিভাবক হয়ে। ডাকসু নির্বাচনে বিকেএসপির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে জিহাদ আল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। ব্যাট বল রিং ছেড়ে স্পোর্টসম্যানরা নেমেছেন এবার নির্বাচনের মাঠে। বিভিন্ন পদে ডাকসু নির্বাচন করছেন বিকেএসপির এক ঝাঁক সাবেক খেলোয়াড়। কাজ করতে চান শিক্ষার্থীদের অধিকার আদায়ে। তানজিম আহমেদ অনয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির শিক্ষার্থী ছিলেন, খেলেছেন উশুর জাতীয় পর্যায়ে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। ডাকসুতে সদস্য পদে নির্বাচন করছেন। মাঠের লড়াইয়ের মানসিকতা কাজে লাগাতে চান নেতৃত্বে। কোনো দলখানা বা কোনো চাওয়া পাওয়া বিষয় নাই, যে ঠিক আছে আমাকে কেউ আমাকে কিছু দিচ্ছে আমি তাকে রিটার্ন কিছু দিব, এমন কিছু নাই আসলে। তো স্পোর্টস আমরা এই জন্যই আগে আসি, যে আমাদের আমরা হচ্ছে মাঠের প্লেয়ার, মাঠে খেলবো, মাঠে ঘাম ঝরাবো এবং মাঠ থেকে আমরা আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের যে অর্জনগুলো আছে সেগুলো তুলে আনবো এবং দেশের সম্মান বয়ে আনতে পারি। অনুয়ের মতো বিকেএসপির আরো সাবেক দুই ক্যাডেট সুবহান আলী হৃদয় ও সিফাত সাদিক খান দুজনই 22 গজ মাতিয়েছেন যুব পর্যায়ে। এবারে ডাকসু নির্বাচনে নিজ নিজ হলের ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন। আমি খেলোয়াড় হিসেবে যদি দেশকে আপনি মনে করেন 1 গুণ দিতে পারতাম, এজ এ সংগঠক হিসেবে আমি দেশকে 10 গুণ দিতে পারবো। খেলাধুলায় যে বৈষম্যটা হয়, আমি একজন প্লেয়ার হিসেবে যে বৈষম্য শিকার হয়েছি, আমি চাই না ভবিষ্যতে কোনো প্লেয়ার আমার মতো বৈষম্যের শিকার হোক। রাজনীতি না, আমরা এটাকে সংগঠন হিসেবে বা শিক্ষার্থীদের দাবি আদায়ের একটা হাতিয়ার হিসেবে আমরা দেখতে চাই। প্রার্থীরা ক্রীড়া ব্যক্তিত্ব কাজে লাগিয়ে নীতিতেও স্বচ্ছতা আনতে চান ডাকসুতে। তারা বলছেন নেতৃত্বের মঞ্চেও মাঠের মতোই দায়িত্বশীল হবেন। ক্রীড়াবিদদের অংশগ্রহণে নির্বাচনে একটি ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। যারা খেলাধুলা করে তাদের আর কি সত্যি বলতে কানেক্টিভিটিটা ভালো থাকে, তারা অনেক বিষয়ের সাথে এঙ্গেজ থাকে। যারা খেলাধুলা করে তারা মাঠের ভিতরে বিষয় থাকে, বাইরের অনেক বিষয় থাকে। তো আমি মনে করি যদি স্পোর্টস পারসন কেউ যদি অন্য সেক্টরে নির্বাচন করে, সে অবশ্যই যোগ্য এবং সে যদি সেই বিষয়ে নির্বাচিত হয়, সে অবশ্যই তার 100% কাজ করতে পারবে। জেনারেল স্টুডেন্ট হিসেবে আমি প্রেফার করব যারা হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞ বা বিভিন্ন খেলাধুলার সাথে সংযুক্ত, প্রতিদ্বন্দ্বিতা করতেছে, ওরা যদি নির্বাচিত হয়ে আসে তাহলে ওরা এই সকল পদগুলোতে বেশ ভালোভাবে ফাংশন করতে পারবে। ডাকসু নির্বাচন শুধু নেতৃত্ব গঠনের ক্ষেত্র নয়, এটি তরুণদের স্বপ্ন বোনার মঞ্চ। আর সেখানে ক্রীড়াবিদদের সরব উপস্থিতি দেখিয়ে দিচ্ছে মাঠ থেকে নেতৃত্বের মঞ্চেও তারা সমান প্রস্তুত। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।